কোন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কত সালে প্রকাশিত হয়, কোন সংখ্যায় প্রকাশিত হয়, কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়, এই জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশন বলো বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কমপক্ষে 2টা বা 3টা প্রশ্ন 100% আসবে। সো আমি তোমাকে জাস্ট এই আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রে শুধু শর্ট সিলেবাস না, শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের প্রতিটা গদ্য পদ্য কত সালে প্রকাশিত হয়, কোন সংখ্যায় প্রকাশিত, কোন পত্রিকায় প্রকাশিত, কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়, যা যা পরীক্ষাতে আসে A to Z এই ভিডিওতে পাবা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অলওয়েজ ভিডিওটা দেখবে। এই জায়গা থেকে কনফার্ম 2টা প্রশ্ন আসে প্রায় প্রতিটা ভার্সিটিতে। সো আমি কথা না বলি ডিরেক্ট জাস্ট ঢুকে যাচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে। সো জাস্ট ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখিও এবং ভিডিও শুরুতে তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিও, কেমন? ওকে, তাহলে প্রথমটা হচ্ছে অপরিচিত, যেটা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা যদি পারো খাতার মধ্যে নোট করি অথবা কমেন্টের মধ্যে ভাইয়ের সাথে রেসপন্স করি, কেমন? দেখো তাহলে অপরিচিতটা কে লিখছে? আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অপরিচিত গল্পটি প্রকাশিত প্রথম কোন পত্রিকায়? মাসিক সবুজ পত্র পত্রিকা। তাহলে অপরিচিত প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকা। পরীক্ষাতে প্রশ্ন আসে এই সবুজ পত্র পত্রিকাটা কেমন? দৈনিক, পাক্ষিক, বাৎসরিক? না, সবুজ পত্র পত্রিকা কেমন? মাসিক সবুজ পত্র পত্রিকা। ভাই কত সালে? বাংলা কত সালে? বাংলা 1321 বঙ্গাব্দ। তাহলে বাংলা কত? 1321। বা ইংরেজি কত? ইংরেজি হচ্ছে আমার 1914 খ্রিস্টাব্দ। তাহলে বাংলা হচ্ছে 1321 বঙ্গাব্দ আর ইংরেজি 1914 খ্রিস্টাব্দ। ভাই কোন সংখ্যায় প্রকাশিত হয়? কার্তিক সংখ্যা। মনে রাখবা, কতে কল্যাণী কতে কার্তিক, কতে কল্যাণী কতে কার্তিক। তাহলে কোন সংখ্যায় প্রকাশিত বলো তো? কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। এটি প্রথম অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তকে। তাহলে এই গল্পটা প্রথম অন্তর্ভুক্ত করা হয় কোথায়? রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তকে। এরপরে বলছে পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। তাহলে প্রথমে এটা নিছে গল্প সপ্তকে, এরপরে নিছে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। যদি বলা হয় গল্পগুচ্ছের কত খণ্ডে? তৃতীয় খণ্ডে। কত সালে? 1927 সালে। অপরিচিত গল্পের এর বাহিরে এই জায়গা থেকে একটা প্রশ্ন নাই যেভাবে আসতে পারে। ওকে ফাইন, আসো। এরপর অপরিচিতের পরে বিলাসী গল্পটা কে লিখছে আমরা জানি না, দেখে একটু ঝটপট করে কমেন্টে জানাতো। বিলাসী গল্পটা কে লিখছে বলো তো? বিলাসী গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটা প্রথম প্রকাশিত কোন পত্রিকা বলো তো? কোন পত্রিকা? ভারতী। মাথা রাখবা, বতে বিলাসী, বতে ভারতী, বতে বিলাসী, বতে ভারতী। ভাই কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে বলো তো? 1918 খ্রিস্টাব্দ। ভাই বাংলা কত সাল? বাংলা হচ্ছে আমার 1325 বঙ্গাব্দ। মাথায় রাখবা, অপরিচিত 4 বছর পরে হয়েছে বিলাসী। তার মানে অপরিচিত হচ্ছে 1321 বঙ্গাব্দ, বিলাসী হচ্ছে 1325 বঙ্গাব্দ। ইংরেজি সাল হচ্ছে অপরিচিতের 1914, বিলাসীর 1918। কেমন? ভাই কোন সংখ্যায় প্রকাশিত হয়? বৈশাখ সংখ্যা। বতে বিলাসী, বতে বৈশাখ। মনে রাখবে, বতে বিলাসী, বতে বৈশাখ। এরপরে বিলাসী গল্পটি, আচ্ছা এরপরে দেখো এই ইনফরমেশন আমরা অনেকেই জানি না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত? এটা আমরা অনেকেই জানি না। গল্পগ্রন্থ কোনটা? ছবি। গল্পগ্রন্থ কোনটা? ছবি। তাহলে আমরা শুধু জানি কোন পত্রিকায় প্রকাশিত, কোন সংখ্যায় প্রকাশিত হয়, বাট আমরা অনেকেই জানি না বিলাসী গল্পটা আমার এই ছবি গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে কত সালে? 1920। কেমন? এই জিনিসটা আমরা একটু রাখবো। এরপর আমরা যাবো আমাদের মাসে বেশি। মাসে বেশি লিখছে কে বলো তো? একটু ঝটপট করে কমেন্টে জানা দাও, মাসে বেশি কে লিখছে বলো তো? আমি আবার বুঝবো, পুরো ভিডিওটা দেখবা, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাসে বেশি কে লিখছে বলো তো? মানিক্যা। কে লিখছে? মানিক্যা। তোমার একটু চুলপাক নামে নিজের নাম রাখছে মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আসল নাম কি জানো? তার আসল নাম বা তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে তোমার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি নাম? প্রবোধ কুমার। কেমন আসো? তাহলে এই মাসে বেশি লিখছে মানিক্যা। এই মানিক্যার মাসে বেশি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকা। পতে পিসি, পতে পূর্বাশা, পতে পিসি, পতে পূর্বাশা। কত বঙ্গাব্দে? 1352 বঙ্গাব্দে। কোন সংখ্যায়? চৈত্র সংখ্যায়। কোন সংখ্যায়? চৈত্র সংখ্যা। মার্চ এপ্রিল 1946। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসে তোমার 2টা মোটামুটি। সেটা হচ্ছে কোন পত্রিকা? পূর্বাশা পত্রিকা। কত সালে? 1946 সালে। এই 2টাই মেজর আসে। আর যদি বলে কোন সংখ্যায়, সেটা আমরা দেবো চতুর্থ সংখ্যায়। কেমন? কোন সংখ্যায়? চতুর্থ সংখ্যা। কেমন আসো? এরপরে এটাও আসে, সেটা হচ্ছে এই মাসে বেশি গল্পটা কোন গল্প গ্রন্থে সংকলিত হয়? সেটা হচ্ছে আমার কি? পরিস্থিতি গল্পগ্রন্থ। কোন গল্পগ্রন্থ? পরিস্থিতি। কত সালে? 1946 সালে জানে। আর যদি বর্তমান পাঠটা গ্রহণ করা হয়েছে কোত্থেকে, তাহলে সেটা হচ্ছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। তাহলে মাসে বেশি যে বর্তমান যে পাঠটা আছে, এটা আমার কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? তোমার ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে আমার বর্তমান পাঠটা নেওয়া হয়েছে। এরপর আমাদের রেইনকোট। রেইনকোট কি লিখেছে আমরা খুব ভালো করে জানি। কি লিখেছি? আখতারুজ্জামান ইলিয়াস। কি লিখেছে? আখতারুজ্জামান ইলিয়াস। তাহলে রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত 1995 সালে, প্রায় পরীক্ষাতে আসে। রেইনকোট গল্পটি প্রকাশিত কত সালে? 1995 সালে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ। জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গ্রন্থে সংকলিত হয়। তাহলে এটা কোন, যদি কোন গ্রন্থ থেকে সংকলিত বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কি দিব? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আচ্ছা এটাকে জাস্ট একটু বলি, তোমরা যারা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা, জাস্ট 30 সেকেন্ড ভার্সিটি অ্যাডমিশন দিবা, ঢাবি, রাবি, চৌবিগুচ্ছ, যেখানে পরীক্ষা দাও, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট, কুমিল্লা, খুলনা, যেখানে পরীক্ষা দাও, প্রত্যেকটা জায়গায় আমার বাংলা আছে। সো জাস্ট তোমাকে আমি জাস্ট এই কোশ্চেনটা করবো। দেখো তোমার বাংলাতে, মনে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি বি ইউনিটি দিবা, বাংলাতে তুমি 35-35 পাবো উইথ রিটেন। এমসিকিউ 15, রিটেন 20। তোমরা যারা সি ইউনিটি দিবা, তুমি কি এমসিকিউতে 12, রিটেনে 8 পাবা? যারা এই ইউনিটি দিবা, এমসিকিউতে 15 পাবা, বা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন পুরোপুরি ওকে। যদি ওকে 1% প্রবলেম থাকে, আমরা চোখটা বন্ধ করে আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যাও। 2টা ব্যাচ
পাবা, একটা ভাই রেকর্ডেড ব্যাচ, একটা ভাই লাইভ ব্যাচ। রেকর্ডেড ব্যাচের টপিক হয়েছে 30টা ক্লাস, এমসিকিউ ক্লাস, রিটেন ক্লাস সব দেওয়া আছে। লাইভ ব্যাচের যেই ক্লাসগুলো হয়ে গেছে সব সাজানো আছে, যেগুলো সামনে হবে সবগুলো তুমি করতে পারবা। সো আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে চোখটা বন্ধ করে যুক্ত হচ্ছে। যদি বলো আমার হাতে টাইম নেই, একটা সপ্তাহ যদি তুমি টাইম দাও, আমি তোমাকে বাংলাতে পরিপূর্ণ করে তোলার দায়িত্ব আমার। জাস্ট যদি একটা সপ্তাহ যদি আমাকে টাইম দাও। সো আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলমান আছে। যারা এখনো ভর্তি হবে না, চাইলে আজকের মধ্যে ভর্তি হতে পারবা। জাস্ট এই নাম্বার আছে, এই ভিডিও থেকে যারা দেখবে তাদের জন্য কোর্স ফি 699 টাকা না রেখে 650 টাকা রাখলাম। জাস্ট এই ভিডিও থেকে যারা দেখবে, জাস্ট এই নাম্বারে তুমি বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভাইকে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ভাইকে টেক্সট করলে আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে। এবং এরপর আমরা বাকিগুলো যাই। দেখো এই রুটিন দেখো, মাত্র ডে 6 এর মাধ্যমে তুমি সব শেষ করতে পারবে। আমি এই জন্যই বলছিলাম যদি তোমার হাতে 6 থেকে 7 দিনের সময় থাকে, বাংলার দাদার ভাইয়ের উপর ছেড়ে দাও। আসো এরপরে আমরা পরের জিনিসটাতে যাচ্ছি। এরপরে দেখো আমার পথ প্রবন্ধ। আমার পথ কেমন, এটা হয়তো তোমার এইচএসসি 26-27 নাও থাকতে পারে, বাট এর পরের গুলো আছে। তাহলে আমার পথ এটা কি লিখছে? আমার পথ লিখছে আমার কাজী নজরুল ইসলাম। তাহলে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ থেকে সংকলিত? এটা কিন্তু আসে কোন প্রবন্ধ? রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে। কোন প্রবন্ধ থেকে? রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে। আর মানব কল্যাণ এটা হচ্ছে একটা প্রবন্ধ, লিখছে কে? আবুল ফজল লিখছে। এটা সংকলিত কোন জায়গা থেকে? এটা 1972 সালে রচিত হয়, মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। তাহলে মানব কল্যাণ আবুল ফজল লিখছে 1972 সালে, মানবতন্ত্র থেকে সংকলিত হয়। এরপর আসে আমাদের কবিতাগুলা কেমন। আচ্ছা এরপর আমরা লাল সালুর একটু দেখি। দেখো লাল সালু যে উপন্যাসটা আছে, এই জায়গা থেকে প্রায় পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে লাল সালুর ফরাসি অনুবাদের নামটা কি? আমরা অনেকেই তোমার জাস্ট ইংরেজি নামটা জানি যে ট্রি উইদাউট রুটস, বাট ফরাসি অনুবাদের নামটা জানি, সেটা কি? লার্ব্রে সানা রেসিন্স। কি এটা ভাই? দাঁত ভাঙে যে ফরাসি, এই জন্য বুঝে যাবে না। সো আমরা একটু মুখস্থ করবো লার্ব্রে সানা রেসিন্স। এটা আমি উচ্চারণটা আমি নিজেও জানি, জাস্ট আমি এমনি মুখস্থ করে রাখছিলাম। সো এটার ফরাসি অনুবাদের নাম সবাই একবার কমেন্টে একটু লিখিত ভাই, কি সবাই একবার লিখিত ফরাসি অনুবাদের নামটা একটু লিখিত, সবাই একটু ঝটপট করে লিখিত। লার্ব্রে সানা রেসিন্স একটু সবাই লিখিত ঝটপট করে। ফরাসি অনুবাদের নামটা কি? এরপরে অনুবাদক কে ছিল? ওয়ালিউল্লাহর পত্নী অ্যান ম্যারি। ওয়ালিউল্লাহর পত্নী অ্যান ম্যারি। আর লাল সালুর উর্দু অনুবাদক কিটা? এটা পরীক্ষাতে কনফার্ম আসবে। উর্দু অনুবাদক কে? সেটা হচ্ছে আমার কলিমুল্লাহ। কে? কলিমুল্লাহ। আর উর্দু অনুবাদটা প্রকাশিত হয় কোন জায়গা থেকে? করাচি থেকে 1960 খ্রিস্টাব্দে। তাহলে কলিমুল্লাহ করাচি থেকে 1960 খ্রিস্টাব্দে আমার উর্দু অনুবাদটা প্রকাশ করা। আর ইংরেজি অনুবাদের নাম 100% আসবে, কোনো সন্দেহ নেই। ইংরেজি ট্রি উইদাউট রুটস প্রায় আসে, ট্রি উইদাউট রুটস। রুটসের মধ্যে একটা এস আছে। আর কত সালে? 1967 সালে অনুবাদককে নিজেই নিজেরটা করে। কেমন? ওকে ফেন আসো। আমরা লাল সালু থেকে এই ইনফরমেশনগুলো আমরা জানছি। এবার আমরা যাব কবিতার মধ্যে। তাহলে আমার কবিতার মধ্যে কি গেছে? নাম্বার 1 আছে সোনাতরী। সোনাতরী কবিতাটা কি লিখছে দেখি ভাইকে বলো তো। কে কে বলতে পারে দেখি ভাইকে একটু কমেন্টে জানাও। সোনাতরী কবিতাটা কি লিখছে বলো তো। সোনাতরী কবিতা লিখছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছে তুমি জানো? এটা সোনাতরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এবং এটি কোন ছন্দ রচিত? মাত্র একবার সোনাতরী মাত্রাবৃত্ত ছন্দ রচিত। ভাই ছন্দের টেকনিকের একটা ভিডিও আছে, না দেখে থাকলে দেখি নিও। তাহলে এটা কোন ছন্দ রচিত? মাত্রাবৃত্ত ছন্দ রচিত। কোন মাত্রায়? 8+5 মাত্রায়। 8+5 মাত্রায়। কেমন আসে? এরপরে বিদ্রোহীটা লিখছে কে? কে বলতে পারবা? বিদ্রোহী লিখছে আমার কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী লিখছে কে? কাজী নজরুল ইসলাম। তাহলে এই বিদ্রোহী কবিতাটা সংকলিত হয় কোন জায়গা থেকে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ থেকে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। কত সালে? 1922 সালে। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে 1922 খ্রিস্টাব্দে এই জিনিসটা আমার সংকলিত হয়। এরপরে বলছে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটির দ্বিতীয় কবি দিয়েছে বিদ্রোহী। এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ মানে একটা বই যেখানে অনেকগুলো কবিতা আছে, ওই জায়গার দ্বিতীয় কবিতাই হয়েছে আমার বিদ্রোহী কবিতা। কেমন আসো? এরপর আমাদের আচ্ছা একটু মাঝে আরেকটা আমাদের বাংলা অ্যাডমিশন সম্পর্কে জানছো। সো তোমরা লাস্ট টাইম বাংলা কি পড়বা আমাদের একটা সাজেশন শিট বেরিয়েছে, মানে ফাইনাল সাজেশন শিট। জাস্ট এই সাজেশন শিটটা মানে এখানে প্রায় 40 পেজ অ্যারাউন্ড আছে। জাস্ট এই জিনিসগুলো যদি তুমি পড়ো, এর বাইরে তোমার একটা কিছু তোমাকে পড়তে হবে না। লাস্ট টাইম ভাই এত মোটা বই পড়ার সময় নেই ভাই। এই জায়গাতে জাস্ট এপিট গুলো 20 পেজ, এই 20 পেজের শিট যদি পড়ে যায় ইনশাআল্লাহ, আর ভাইয়ের ক্লাসগুলো যদি করো, আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ বাংলাতে এর বাইরে আর কিছু পড়া লাগবে না। সো এই ফাইনাল সাজেশন আমি তোমাকে পিডিএফ করে দেবো, জাস্ট প্রিন্ট করে। আমার প্রিন্ট করতে 58 টাকা খরচ গেছে। সো তুমি প্রিন্ট করলে তোমার এরকমই যাবে। জাস্ট এই জিনিসটা পড়লে আর কিছু লাগবে না। এটা পাবো কিভাবে? আমাদের বিকাশ বা নগদ নাম্বারে বরাবর 250 টাকা সেন্ড মানি করে দিলে আমি তোমাকে এই জিনিসটা দিয়ে দেবো। আবার বলছি, এটি হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন। স্পেশাল তোমরা যারা ঢাবি চবি গুচ্ছ এই জায়গাতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য এটা টু মাচ হট টপিক, মানে অ্যাডমিশনের বাংলা ফাইনাল সাজেশন এটা। সো যারা নিবা চাইলে ভাইকে এই নাম্বারে তুমি 250 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করলে হবে। এবং আমাদের এক্সাম ব্যাচের কথা তোমরা অনেকেই জানো, আমাদের এক্সাম ব্যাচে কিন্তু এক্সাম চলমান আছে, প্রতিনিয়ত এক্সাম হচ্ছে, যেখানে আমরা অনলাইন এক্সাম নিচ্ছি। অনলাইনে 25 সেট, অফলাইনে বাসা ওএমআরে তুমি ওএমআর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তুমি 25 সেট এক্সাম দিতে পারবে। এই যে রিটেন পেপার, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একদম হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়
প্যাটার্নে এইরকম। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিউনিট মানবিক এক্সাম দিব বাংলা ইংলিশ জিকে, চাইলে আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। জাস্ট এখনো ডিসকাউন্টে মাত্র 499 টাকা দিয়ে ভর্তি চলতেছে। জাস্ট ভাই এই নাম্বারে তুমি 499 টাকা সেন্ড মানি করে ভাই তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি তোমাকে অ্যাড করে দিব। আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচ, আমাদের ফাইনাল সাজেশন যাই লাগে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভাই তোমাকে দিয়ে দেবো, কেমন ওকে ফেনাসো। এরপর আমার কি আছে প্রতিদান, যেটা কি লিখছে বলো তো, জসিমউদ্দিন লিখছে। তাহলে এই প্রতিদানটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? প্রতিদানটা হচ্ছে আমার বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। তাহলে প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বলো তো? বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ছন্দের ভিডিওটা যদি অনেকে টেকনিকের ভিডিও না দেখে থাকলে আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, কেমন আসো। সো যা, অথবা তোমরা আমার আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল যাবা, ইউটিউবে সার্চ দিবা আবু সুফিয়ান শরীফ ইংলিশে লিখলে তুমি ওখানে পেয়ে যাবা। তাহলে কোন ছন্দ রচিত? মাত্রাবৃত্ত ছন্দ রচিত। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? এটা পরীক্ষাতে আসে। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আমার রাখালি। কোনটা? রাখালি। এটা 1927 সালে লিখছে। প্রকাশিত কোন পত্রিকায়? কল্লোল পত্রিকা। কোন পত্রিকা প্রকাশিত বলো তো? সবাইকে কমেন্টে বলো তো আমাকে, কোন পত্রিকা প্রকাশিত বলো তো? কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। এরপরে তাহারই পড়ে, আচ্ছা এই ভিডিওটা HSC 26 বা 27 কে দেখে থাকলে ভাইকে একটু কমেন্টে জানাও যে ভাই আমি 26 বা 27, একটু ভাইকে কমেন্টে জানাও, কারণ তোমাদের আর কিছুদিন পরে তোমাদের ব্যাচ চলে আসবে। একদম HSC অ্যাডমিশনের বাংলা ব্যাচ, সেই একটা ধামাকা একটা ব্যাচ আসবে, কেমন আসো। আচ্ছা, তাহারই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কি লিখেছে সুফিয়া কামাল, ও মা, তাহারই পড়ে মনে, কত বড় বাটপাত। মানে কি এক অবস্থা। মানে তোমার 1932 সালে সুফিয়া কামালের জামাই মরে গেছে, মানে সৈয়দ নেহাল হোসেন। 1935 সালে কবিতাটা লিখছে। ঠিক আবার 1939 সালে আবার হাতে মানে হেবড়ি তোমার কামাইলদারে বিয়ে করে লিখছে। নেহাল মরে গেছে, কামাইলদারে বিয়ে করছে 1939 সালে। কি একটা অবস্থা। আর কবিতা লিখছে মনে হতে জামাইলে ফাড়ি যেতেছে। আবার ওই জামাইয়ের নাম অনুসারে তার নাম রাখছে সুফিয়া কামাল, কেমন আছে। তাহলে তাহারই পড়ে মনে, এটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী। তাহলে মোহাম্মদী পত্রিকাটা কেমন? মাসিক মোহাম্মদী। এটা কেমন? মাসিক পত্রিকা প্রকাশিত হয়। আর এটা কোন কাব্যে বা কোন কাব্যগ্রন্থে সংকলিত? সেটা হচ্ছে সাজের মায়া। এটা যদি বলে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়? সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। এরপর আমার যেগুলো আছে 18 বছর বয়স, কি লিখছে? সুকান্ত ভট্টাচার্য। কি লিখেছে? সুকান্ত ভট্টাচার্য। কেমন? এটা কত সালে প্রকাশিত? 1948 সালে। এটা কত সালে প্রকাশিত? 1948 সালে। কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এবং এটা মাত্রাবৃত্ত ছন্দ রচিত, এটাও আমরা জানি। কোন মাত্রা? 6 মাত্রা। কোন মাত্রা? 6 মাত্রা। ফেব্রুয়ারি 1969 কবিতা। এটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়? নিজ বাসভূমে। এটা কার? কবি শামসুর রাহমান, নট রহমান। রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। কেমন? এখানে কোনো সালটাল দেওয়া না। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি লিখছে? আবু জাফর ওবায়দুল্লাহ। এটা সংকলিত হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি এই যায় কাব্যগ্রন্থ থেকেই। মানে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। আর এটা হচ্ছে আমার গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? এটা আমার গদ্য ছন্দে রচিত। এরপরে আমার ফুল সিলেবাসের যে জিনিসগুলো আছে এগুলো থেকে পরীক্ষা আসে। যেমন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটা সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন শীর্ষক বিখ্যাত কাব্য নাটক থেকে সংকলিত। এটা গদ্য ছন্দ রচিত। তাহলে যারা HSC 25 আসো ফুল সিলেবাস পড়ো নাই, তারা এগুলো দেখে রাখবে, ডেফিনেটলি পরীক্ষা আসবে। আর 26-27 তো ফুল সিলেবাস আছেই। সো আমার এই জায়গাতে তোমার নুরুল দিনের সারা জীবন এই কাব্যগ্রন্থ থেকে বা এই কাব্য নাটক থেকে এটা সংকলিত হয়। এটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যদি বলে ছবি, এটা কোন জায়গা থেকে? ছবি কবিতা যে আবু হায়না মুস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বৌরি থেকে সংকলিত। তাহলে দেখো ছবিটা আমার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়? আপন যৌবন বৌরি থেকে সংকলিত হয়। আর যদি বলা হয় এটা কার? আবু হায়না মুস্তফা কামালের কোন কাব্যগ্রন্থ? প্রথম কাব্যগ্রন্থ। তাহলে আবু হায়না মুস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? আপন যৌবন বৌরি। আবার এটা কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে। এরপরে নেকলেস, যেটা টু মাচ হট টপিক ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তাহলে এই নেকলেসটা বিশ্ববিখ্যাত গল্পকার গি দা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পারুরে। তাহলে এই ফরাসি ভাষায় নেকলেসের নামটা কি? এটা আমরা একটু খেয়াল রাখবো। সবাই একটু কমেন্টে লিখো তো, এটা সবাই একটু কমেন্টে লিখো ফরাসি ভাষায় গল্পটার নাম কি। এরপরে 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলোইস, মনে করো কি লা গাউলোইস, এই গল্পটি প্রকাশিত। তাহলে কত সালে প্রকাশিত হয়? 1884 সালের 17 কি বলো? 17 ফেব্রুয়ারি মাসে। কোন পত্রিকা? ফরাসি পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরে ইংরেজিতে অনুবাদ হয়। তাহলে প্রথম প্রকাশিত ফরাসিতে এবং এরপরেই সে বছর এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়। এটা হচ্ছে আমাদের নেকলেস থেকে। এরপরে বিভীষণের প্রতি মেঘনাদ ভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক হট টপিক। এটা মাইকেল মধুসূদন দত্ত, কেয়ার অফ কানাডা, মেঘনাদ বধ কাব্যের বদ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়। এটা পরীক্ষাতে বেশি আসে। কোন স্বর্গ থেকে? বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়। এবং এটা কত মাত্রা? এটা হচ্ছে 14 মাত্রার অমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দ রচিত। 14 মাত্রার অমিল প্রবহমান তোমার অক্ষরবৃত্ত ছন্দ রচিত হয়। এরপর আহ্বানটা ভার্সিটি অ্যাডমিশন, আহ্বান, গৃহ, নেকলেস, বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো ভার্সিটি অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্ট। সো গৃহটা আমার কি?
গৃহটা আহ্বান গল্পটি আহ্বানটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়, আর গৃহটা লিখছে কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এটা তোমার মতিসুর প্রবন্ধ গ্রন্থ থেকে প্রথম খণ্ড থেকে চয়ন করা হয়। তাহলে মতিসুরের প্রথম খণ্ড থেকে তোমার কি করা হয়, আমার নেওয়া হয়। সো এই জায়গাতে আমরা যে জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলোর বাইরে ইনশাআল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে আর কোনো ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না। সো তোমরা যারা যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো, ভাইকে দুইটা লাভ দিয়ে জানাই দিও তুমি কোন জায়গা থেকে দেখতেছো, এবং ভিডিওটা ডেফিনেটলি টাইমলাইনে শেয়ার করে রাখবে। এবং আমি আবারও বলছি, বাংলা নিয়ে যদি কারো 1% প্রবলেম থাকে, আমি বলবো চোখটা বন্ধ করে আমার অ্যাডমিশনে যুক্ত হয়ে যাও। যদি তোমার হাতে 4 থেকে 5টা দিন সময় থাকে, তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও, আমি তোমাকে বাংলাতে প্রো করবো। আমাদের 2টা বই দেওয়া আছে, বাংলা বিরোচন বই, বাংলা তোমার এমসিকিউ বই, ওই 2টা বই পিডিএফ আকার দেওয়া আছে। ভাই ক্লাসগুলো করবো, ওখান থেকে প্র্যাকটিস করবো, আর কিছু লাগবে না। যারা আমাদের এই লাস্ট টাইম আমাদের সাজেশন নিতে চাও, আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে চাও, যারা আমাদের সাজেশন নিয়ে নিতে পারো, জাস্ট এই নাম্বারে তুমি 250 টাকা বিকাশ বাংলা সেন্ড মানি করে দিবা, আমি তোমাকে দিয়ে দিব। এটা ভালো করে পড়বা, আর কিছু লাগবে না লাস্ট টাইম বাংলাতে। আর এক্সাম ব্যাচে যারা এনরোল করতে চাও, তারা জাস্ট এই নাম্বারে বিকাশ বাংলা 499 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি তোমাকে অ্যাড করে দিব। এক্সাম ব্যাচ অনলাইন অফলাইন 2 জায়গাতে এক্সাম দিতে পারবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।